বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রকৃতি ও প্রত্যয় এই বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রকৃতি ও প্রত্যয় আলোচনা করতে গেলে আমরা প্রথমে দেখব প্রকৃতি কি এবং প্রত্যয় ব্যাপারটা কি। আমি একটি শব্দ লিখি, জলীয়। এই জলীয় শব্দটি যেখানে আমি লিখলাম, এখানে শব্দটাকে আমি এবার অর্থানুসারে ভাঙব। এই জলীয় শব্দটি মূলত জল এবং স্নেহ এই দুটো মিলে গঠিত হয়েছে। এই জল হলো প্রকৃতি আর স্নেহ এইটা হলো প্রত্যয়। এই প্রত্যয়ের আরেকটি নাম হচ্ছে বর্ণ সমষ্টি। বর্ণ সমষ্টি এই হলো প্রকৃতি প্রত্যয়। আমাদের বাংলা ব্যাকরণে যতগুলো শব্দ আছে, যেমন হাজার শব্দ আমরা খুঁজে পাবো যেগুলো হচ্ছে প্রত্যয়জাত শব্দ। যেগুলো প্রত্যয়জাত শব্দ সেগুলোর মধ্যে প্রকৃতি প্রত্যয় রয়েছে। তাহলে এবার প্রত্যয় বলতে আমরা কি বুঝি? এই যে শব্দ, তার সঙ্গে প্রত্যয়। এবারে আরেকটি দিক লিখতে হয়, দর্শন। এই শব্দটি লিখতে হয়, এখানে না লিখলে সেটা স্পষ্ট হবে না। দর্শন এটা হচ্ছে দৃশ, দৃশ যোগ অন, বা এটাকে আমরা অনট লিখতে পারি, অন বা অনট। বিষয়টা তো সংস্কৃত, তাই অনট লিখতে হবে। মূলত অনট প্রত্যয়, সরল করে অনট। তাহলে দৃশ, অন বা অনট, এটাও প্রকৃতি প্রত্যয়, এটাও প্রকৃতি। এটা প্রকৃতি প্লাস এটা হচ্ছে প্রত্যয় বা বর্ণ সমষ্টি। প্রত্যয়ের কোনো অর্থ নেই, কিছু বর্ণ মিলে হয়েছে। তাহলে এবার আমরা প্রকৃতি প্রত্যয় বলতে কি বুঝি? শব্দ বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। শব্দ বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি বা প্রত্যয় যুক্ত হয়ে যে বিভক্তিহীন শব্দ গঠন করে তাকেই বলে প্রত্যয়। শব্দ বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি বা প্রত্যয় যুক্ত হয়ে যে বিভক্তিযুক্ত শব্দ গঠন করে তাকেই বলে প্রত্যয়। এবার এই প্রত্যয় প্রধানত দুই প্রকার: কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়, আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, এই হচ্ছে প্রধানত দুই প্রকার। তারপরে এগুলোকে আবার ওই বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এমন আরো ভাগ করা হয়েছে। এবারে আমাদের মূল করণীয় বিষয়টা কি? এই প্রকৃতি প্রত্যয় নিয়ে আমাদের যে মূল করণীয় বিষয়, সেটি একটুখানি আলোচনা করা যায়। পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় এলো দর্শন। এই শব্দটি পরীক্ষায়, দর্শন। এটি একটি প্রত্যয়জাত শব্দ। এটি একটি প্রত্যয়জাত শব্দ, কারণ এর মধ্যে রয়েছে দৃশ নামক ধাতু, দৃশ নামক ধাতু এবং অন বা অনট নামক প্রত্যয়। এই কথাটা জানতে হয়। তাহলে দৃশ নামে একটা ধাতু আছে, এই অনট নামে একটা প্রত্যয় আছে। এই দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় দিয়ে দর্শন। পরীক্ষায় দর্শন আসবে, আমরা দৃশ যোগ অনট বলে লিখব। তাহলে কি করব? দৃশ কিভাবে মনে রাখবো? হ্যাঁ, দৃশকে আমার মনে রাখতে হবে। দৃশ যদি আমি মনে রাখতে না জানি, তাহলে আমি প্রত্যয় করতে পারবো না। প্রত্যয় করতে গিয়ে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গিয়ে আমাকে যে শব্দটি দেওয়া হবে, অর্থানুসারে তার মূল শব্দটি বা মূল ধাঁচটি আমাকে খুঁজে বের করতে হবে। সেম যদি আমি আলোচনা করি দর্শনীয়, দর্শনীয় এই শব্দটির মূল যে ধাঁচা সেটা হচ্ছে দৃশ, দৃশ যোগ অনিয়, দৃশ যোগ অনিয়। দর্শন, অনিয়টা একটা প্রত্যয়, দৃশ একটা ধাতু। অনেক সময় এরকম রূপ চিহ্ন দিয়ে দিতে হয়, না দিলেও চলবে। তাহলে দৃশ নামে ধাতু আছে, এটা জানতে হবে। এবারে এই দৃশ ধাতু দিয়ে যে সকল শব্দ হবে, আমি আরো কয়েকটা বলতে পারি। দর্শন, দর্শনীয়, দর্শক। অনেক দর্শক এখানে এসেছে। আবার সেই দৃশ যোগ অক বা কখনো কখনো এটাকে নক বলা হয়, দর্শক।
এবার যদি আমি বলি দ্রষ্টা, দেখো দ্রষ্টাতে মূর্ধন্যস্ব, কিন্তু আমার ওই দৃশ ধাতু, কারণ এই দৃশ যোগ তা বা ত্রিজ প্রত্যয়, এই দৃশ, এই যে দৃশ, এই বেসিক ধাতু, এটা ধাতু, কারণ এটা ক্রিয়ার মূল অংশ। এটা বারবার এসছে, দর্শন, দর্শনীয়, দর্শক, দ্রষ্টা। যদি আমি দ্রষ্টব্য লিখি তাও দৃশ ধাতু আসবে। তাহলে এই ধাতুর সঙ্গে প্রত্যয় হচ্ছে, এটাকে বলছে কৃত প্রত্যয়। এমন প্রচুর ধাতু আছে, আমরা এরকম ধাতু দিয়ে শব্দ গঠন একসঙ্গে শিখতে পারি, কিংবা একই রকম প্রত্যয় দিয়ে শব্দ গঠন শিখতে পারি। ব্যাপারটা একটু স্পষ্ট করা যায়। দর্শন, দর্শনীয়, দর্শক, দ্রষ্টা। আমি দ্রষ্টব্য লিখি, দ্রষ্টব্য, তাহলেও দৃশ নামের ধাতু রইল। এই দৃশকে আমি ধরে রাখবো যোগতব্য নামের প্রত্যয়। তাহলে তব্য বলে একটা প্রত্যয় আছে, অনট বলে একটা প্রত্যয় আছে, অনিয় বলে প্রত্যয় আছে, অক, নক, তা, কি যেন প্রত্যয়, এগুলো জানতে হবে এবং ধাতুটাকেও জানতে হবে। এবার ধাতু কখন হবে, এটা একটা প্রশ্ন আসবে মনের মধ্যে। যদি কোনো পদ ক্রিয়াপদ হয় বা ক্রিয়ার জাত হয়, যেমন দর্শক মানে সে দেখে, যেখানে ক্রিয়ার ব্যাপার আছে, এখানে দ্রষ্টা সেও দেখে, দর্শনীয় দেখে, দর্শন তাও দেখা, দ্রষ্টব্য দেখার বিষয়। তাহলে ক্রিয়ার বিষয়টি তার সঙ্গে যুক্ত। যেখানে ক্রিয়া আছে সেখানে ধাতু থাকবেই, অর্থাৎ ধাতু থাকতেই হবে। ধাতু না থাকলে ক্রিয়াটাই হবে না। এই জন্য দৃশ, এই ধাতু দিয়ে আমরা এই শব্দগুলো শিখলাম। এবারে আমরা যদি চলে যাই ক্রি ধাতুর কাছে, ক্রি এটার মতো করে লিখি কর্তব্য, কর্তব্য। আমরা কর্তব্য কিভাবে লিখবো, এই যে দৃষ্টব্য লিখেছিলাম, তাহলে কৃতব্য লিখব, তব্য প্রত্যয় আছে, ক্রি ধাতু আছে। দর্শন, তাহলে আমরা লিখবো করণ, করণ লিখে লিখবো ক্রি যোগ অন বা অনট। কি ছিল দর্শনীয়, আমি লিখবো করণীয়, করণীয়, তাহলে ওই ক্রি যোগ অনিয়, ক্রি যোগ অনিয়, এখানে অনিয় লিখবো, জায়গা নিয়ে আমরা লিখছি না বিষয়। দর্শক, তাহলে আমি এখানে লিখে দিই কারক, ক্রি যোগ নক। দ্রষ্টা ছিল, তাহলে আমি লিখে দিই কর্তা, কর্তা মানে যে কাজ করে, তাহলে এখানে ক্রিয়ার ব্যাপার আছে, কর্তা, ক্রি যোগ ওই ত্রিজটা। এইরকম ভাবে প্রত্যয় আমরা লিখতে পারি বা শিখতে পারি। প্রত্যয় মানেই হলো আমাকে যে মূল শব্দটি দিল, শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার মধ্যে কি কোনো ধাতু আছে না কোনো শব্দ থেকে। আমরা প্রথম যে শব্দটি লিখেছিলাম জলীয় বলেছিলাম, জলীয় শব্দটি জল যোগ স্নেহ, এটা স্নেহ প্রত্যয়। এবার স্নেহ প্রত্যয়ের সঙ্গে আরো প্রচুর শব্দ থাকবে, যেমন বাষ্পীয়, বাষ্প যোগ স্নেহ। হ্যাঁ, যেমন আরো শব্দ থাকবে, অন্য অন্য প্রত্যয় আমরা করতে পারবো। যেমন আমরা আরেকটা উদাহরণে যাই, স্নেহ প্রত্যয় বলছিলাম, জলীয়, জলীয়, দেশীয়, দেশীয়, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় এবং বাষ্পীয়, বাষ্পীয়। এই যে শব্দগুলো, তাহলে মূল অর্থানুসারে জলীয় মূল শব্দ হচ্ছে জল, তার সঙ্গে স্নেহ প্রত্যয়। দেশীয় মূল শব্দ দেশ, তার সঙ্গে স্নেহ প্রত্যয়। রাষ্ট্রীয় মূল শব্দ হচ্ছে রাষ্ট্র, এখানে ক্রিয়ার বিষয় নিয়ে কিন্তু শব্দ যোগ স্নেহ। বাষ্পীয় মূল শব্দ হচ্ছে বাষ্প যোগ স্নেহ। তাহলে প্রত্যয় নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই। প্রত্যয় মানেই হলো প্রকৃতি, প্রত্যয় মানেই হলো আমাকে যে প্রত্যয়জাত শব্দটি দিয়ে দিয়েছে সেটি কোথা থেকে উৎপত্তি হয়েছে। যেহেতু জলীয় অর্থানুসারে শব্দটির মূল শব্দ হচ্ছে জল আর তার প্রত্যয় হচ্ছে স্নেহ। দেশীয় দেশ যোগ স্নেহ, রাষ্ট্রীয় রাষ্ট্র যোগ স্নেহ, বাষ্পীয় বাষ্প যোগ স্নেহ। এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কারণ তার মূলটা হচ্ছে শব্দ। শব্দের সঙ্গে যখন প্রত্যয় হয় তখন তাকে বলে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সঙ্গে যখন প্রত্যয় হয় তখন তাকে বলে কৃত প্রত্যয়। এবারে আমরা কয়েকটি অন্য ধাতুর কথা বলতে পারি। দৃশ এবং ক্রি বলেছিলাম, আমরা পট বলতে পারি, পট নামে একটা ধাতু আছে। এই জন্য আমি একটু সংস্কৃত যারা এইটি করেছো তাদের বলবো ওই সময়টার কথা মনে করো যে আমরা কি কি ধাতুর করেছিলাম। হ্যাঁ, যেমন একটা ধাতু আছে বৃদ্ধ নামে একটা ধাতু আছে, বৃদ্ধ, বৃদ্ধ ধাতু। এবার বৃদ্ধ ধাতু দিয়ে আমরা কি শব্দ বলতে পারি, বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু মানে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধ, বৃদ্ধ যোগ ইষ্ণু, ইষ্ণু নামে একটা প্রত্যয়, এই হলো
সবগুলো প্রত্যয় এবং ধাতুকে আইডেন্টিফাই করে রাখতে হয়। বর্ধিষ্ণু বৃদ্ধ যোগ বিষ্ণু, বর্ধমান ও বৃদ্ধ যোগ মান, এই হলো বিষয়। আরো অনেক ধাতু আছে, পট ধাতুর কথা বলেছিলাম, যেমন পঠন, অট যোগ অন, আমরা অন প্রত্যয়ের কথা বলেছি, অনট প্রত্যয়ের কথা বলেছি, পঠন। তারপরে পঠিতব্য, পট যোগ তব্য, বা পাঠ্য, এখানে আরেকটু দারুণ বিষয় এসেছে পাঠ্য, এটা আমাদের পাঠ্য বিষয়। তাহলে পাঠ্যের মূল ধাতুটা হচ্ছে পট, পট যোগ জপলাযুক্ত থাকলে আমরা স্ন প্রত্যয় দিতে পারি। প্রসঙ্গত পাঠ্য জপলাযুক্ত বললাম, যেমন সাহায্য, এই সাহায্য শব্দটি কিভাবে হবে? সাহায্য, আমায় যে সাহায্য করলো, তাহলে কেউ আমার সহায় হলো, সহায়, সহায় হলো, আর জবলা থাকায় আমি এখানে দিচ্ছি স্ন প্রত্যয়। যেমন কাব্য, আমি যদি কাব্য লিখি, কাব্য, তাহলে কাব্যকে আলোচনা করে কবি, কবি মূল শব্দটা হচ্ছে তার কবি যোগ স্ন। এই হচ্ছে প্রত্যয়ের মূল বিষয়টা। এখানে একটা ধাতু ছিল, পাঠ্য পড়ার বিষয়, যেখানে ক্রিয়াপদ সেখানে ধাতু, আর যেখানে শব্দ সেখানে ক্রিয়ার বিষয়টি সেখানে শব্দ, শব্দ প্লাস প্রত্যয়, ধাতু প্লাস প্রত্যয়। এই হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়ের মূল বিষয়টি। এবারে সহজ কয়েকটি উদাহরণ আমরা বলি, মনে থাকে, যেমন আনন্দিত, আনন্দ যোগ ইত, ইত প্রত্যয়। দুঃখিত, দুঃখ যোগ ইত। ব্যথিত, ব্যথা যোগ ইত। লজ্জিত, লজ্জা যোগ ইত। প্রত্যয় মানেই হলো আমাকে একটি প্রত্যয়জাত শব্দ তারা দিয়ে দিয়েছে, অর্থানুসারে আমাকে মূল শব্দটিকে খুঁজে নিতে হবে। অর্থানুসারে যদি শব্দটি ক্রিয়াজাত হয় তাহলে তার মধ্যে ধাতু থাকবে, আর যদি সে শব্দজাত হয় তাহলে তার কাছে একটা মূল শব্দ থাকবে। আমরা এতক্ষণ ইত প্রত্যয় বললাম, আমরা আলু প্রত্যয় বলতে পারি, যেমন নিদ্রালু, তাহলে নিদ্রা যোগ আলু, তন্দ্রালু, তন্দ্রা যোগ আলু। এরকম আরো প্রচুর প্রত্যয় উদাহরণ রয়েছে, বইটুকু পড়লেই হবে। আর সবচেয়ে বড় কথা যেটা মনে রাখতে হবে, যে আমাকে যে শব্দটি দেওয়া হয়েছে সে শব্দটির মূলটা কি, অর্থানুসারে সেই মূলটাকে খুঁজে নিতে হবে। আমরা আরো অন্যান্য ক্রিয়া ধাতুর কাছেও গিয়ে বুঝবো, যেমন আরেকটি ধাতু আছে, ক্রি ধাতু বলেছি, দৃশ ধাতু বলেছি, পট ধাতু বলেছি, গম ধাতু। গম ধাতু দিয়ে আমি কয়েকটি শব্দ এখানে দেখাচ্ছি। এই গম ধাতু, এই গম ধাতু দিয়ে কয়েকটি শব্দ নিয়ে দেখাচ্ছি। যেমন গমন, গমন আমরা ক্লাস 8-এ গম ধাতু পড়েছি। গমন আমরা আগেই লিখেছিলাম, গম, গম মানে যাওয়া, গম যোগ অনট বা অন প্রত্যয়, গমন। এবার গমনীয়, আমরা আগে অনীয় প্রত্যয়ের কথা পড়েছিলাম, গমনীয়, এই যে গম যোগ অনীয়, এটা হয়ে গেছে গমনীয়। গম, এই গম ধাতু নির্দিষ্ট, গম যোগ অনীয়, অনীয় প্রত্যয়। এবারে গত, গত মানে চলে গেছে, যাওয়াটাও গম ধাতু, গম তো প্রত্যয় আছে এরকম, তো প্রত্যয় গত। এবার গন্তব্য, আমরা যাব, তাহলে গম, গম ধাতু যোগ তব্য প্রত্যয়। গমন, গমনীয়, গত, গন্তব্য। গতি যদি বলি, গতি, তাও যাচ্ছে, গতি, গম, গম ধাতু, এটা নির্দিষ্ট, গম যোগ তি। এবারে আরেকটা বিষয় থাকে, আমি বললাম অনুগত, এটাকে কিভাবে প্রত্যয় করবো এই জায়গাটা, তাহলে অনুটা হচ্ছে উপসর্গ, এই অনুটা আগে লিখে নেব আমরা, অনু আর গত, এইটাকে, এই চিহ্নটাকে বলে পূর্বক, গম যোগ ত, এই যে অনুগত। যদি কোনো, যেমন দর্শন ছিল, আমরা বুঝে নিয়েছি, দর্শন যদি প্রদর্শন লিখে, তাহলে প্র শব্দটাকে আগে আমরা লিখে দেব, প্র দিয়ে একটা টান দেব, আর প্রদর্শন দেখাচ্ছি, প্রদর্শন, প্রদর্শন, তাহলে প্র এটা হচ্ছে উপসর্গ, আর দর্শন আমরা আগেই জানি দৃশ, দৃশ হচ্ছে ধাতু, দৃশ যোগ অনট বা অন লেখাও যায় সরলীকরণ করে। এই হলো প্রত্যয়। অনেক প্রত্যয় আছে, যেমন একটা প্রত্যয় আছে আই প্রত্যয়, আই, যেমন মিঠাই, মিঠা যোগ আই, ঘোড়াই, ঘোর যোগ আই, নন্দাই, ননদ যোগ আই, এরকম। তারপর ইল প্রত্যয় আছে, যেমন জায়গাটা খুব পিচ্ছিল, তাহলে পিচ্ছা যোগ ইল, সর্পিল, সর্প যোগ ইল, আমরা শব্দ দেখেছি ভঙ্গিল, তাহলে ভঙ্গ যোগ ইল। তাহলে আমরা সর্বশেষ বলতে পারি, প্রত্যয় করতে গেলে আমরা দেখব আমাকে যে শব্দটি তারা দিয়ে দিল, সেই শব্দটার রুট শব্দটা কি, মূল শব্দটা কি, হ্যাঁ, সেই মূল শব্দটাকে যদি আমি ধরতে পারি তাহলে প্রত্যয় নির্ণয় করতে পারবো। তার জন্য বইটুকু পড়া দরকার। আর
আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে একটা বিষয় খুব জোর দিয়েই বলবো, পরীক্ষায় বা বইতে দেখা গেল বক্তব্য এসেছে, বক্তব্য। তাহলে এই যে বক্তব্য, বক্তব্য কথাটির আসলে মূল কথাটা হচ্ছে বচ। কারণ বলা, বচ ধাতু, বচ থেকে তব্য, তব্যটা হলো প্রত্যয়, এই হলো বক্তব্য। তাহলে বচ নামে একটা ধাতু আছে। কাজে বক্তব্য যখন এসছে, বক্তব্যের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কর্তব্য ক্রিয যুক্তব্য, দ্রষ্টব্য দৃশ যুক্তব্য, গন্তব্য গম যুক্তব্য। আমরা একই রকমের প্রত্যয় ধরে পড়তে পারি, তাহলে অনেক সুবিধা হয়। একই রকমের প্রত্যয়, যেমন আমি বললাম অনীয় প্রত্যয়, করণীয় ক্রিয যুগ অনীয়, স্মরণীয় স্মৃ যুগ অনীয়, দর্শনীয় দৃশ যুগ অনীয়, নিন্দনীয় নিন্দা যুগ অনীয়, বচনীয় বচ যুগ। তাহলে আমরা ক্লাসের আজকের এই ক্লাসের প্রায় শেষে দিকে চলে এসেছি। প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় মানেই হলো আমাকে যে শব্দটি দেওয়া হয়েছে সেই শব্দটি কেমন করে সৃষ্টি হয়েছে, সেই শব্দের মূলটা, সেই রূট শব্দটাকে খুঁজে নিতে হবে, তাহলে আমরা খুব সহজে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারব। পরের ক্লাসে আবারও আমরা এই নিয়ে আলোচনা করব।